হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের MN3 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতে শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। এই প্রশ্নগুলো তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমেই তোমরা ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন দেবে। সেখানে কি লিখবে দেখো। প্রাচীন ভারতের সমাজ ব্যবস্থা মূলত চতুর্বর্ণ প্রথার ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। ঋগ বৈদিক যুগে এই বিভাজন নমনীয় থাকলেও পরবর্তী বৈদিক যুগ এবং বিশেষত স্মৃতিশাস্ত্র ধর্মসূত্রগুলির যুগে তা অত্যন্ত কঠোর আকার ধারণ করে। এই সামাজিক পিরামিডের একেবারে নিচে ছিল শূদ্র এবং বর্ণ ব্যবস্থার বাইরে থাকা অস্পৃশ্য বা অজান্ত অন্ত্যাজ, ঠিক আছে, অন্ত্যাজ শ্রেণী। এদের সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় অধিকার হরণ করে এক বৈষম্যমূলক সমাজ কাঠামো তৈরি করা হয়েছিল। প্রাচীন ভারতে শূদ্র অস্পৃশ্যদের স্থান। প্রথমে হচ্ছে দেখো, শূদ্রদের উৎপত্তি ও ধর্মীয় অধিকারহীনতা। ঋগ্বেদের 10ম মণ্ডলের পুরুষ সূক্ত অনুযায়ী শূদ্রদের উৎপত্তি বিরাটের পদযুগল থেকে, তাই তাদের স্থান সমাজের নিচে। প্রথম 3 বর্ণ দ্বীপজ, মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যেরা দ্বীপজ বা দুবার জন্মগ্রহণের অধিকারী হলেও শূদ্ররা ছিল একজ। মনুসংহিতায় স্পষ্টভাবে বলা হয়েছে শূদ্রদের প্রধান ও পরম ধর্ম হল দ্বীপজদের নিঃস্বার্থ সেবা করা। তাদের বেদ পাঠ, উপনয়ন, সংস্কার বা যজ্ঞের কোনো অধিকার ছিল না। বেদের মন্ত্র কানে গেলে শূদ্রদের কানে তপ্ত সীসা ঢেলে দেওয়ার বিধানও ধর্মশাস্ত্রে ছিল। তারপর হচ্ছে দেখো, আইনগত ও সামাজিক বৈষম্য। প্রাচীন ভারতে দণ্ডবিধি ছিল বর্ণভিত্তিক। একই অপরাধের জন্য ব্রাহ্মণদের লঘু শাস্তি হলেও শূদ্রদের জন্য ছিল কঠোরতম মৃত্যুদণ্ড বা অঙ্গচ্ছেদের বিধান। সমাজতাত্ত্বিকদের মতে শূদ্রদের জীবন ও সম্পত্তির কোনো নিরাপত্তা ছিল না। তবে কৌটিল্যের অর্থশাস্ত্রে শূদ্রদের আর্য হিসাবে গণ্য করার এবং কিছু সীমিত নাগরিক অধিকার দেওয়ার কথা বলা হলেও গুপ্ত যুগের স্মৃতিশাস্ত্রগুলি তা বাতিল করে দেয়। অর্থনৈতিক শোষণ, পরের পয়েন্ট। অর্থনৈতিকভাবে শূদ্ররা ছিল সমাজের মেরুদণ্ড কিন্তু শোষিত। তারা মূলত কৃষি শ্রমিক, কারিগর, ভৃত্য হিসাবে কাজ করত। বিশিষ্ট ইতিহাসবিদ রামশরণ শর্মা তার গবেষণায় দেখিয়েছেন যে প্রাচীন ভারতের উৎপাদন ব্যবস্থার মূল বোঝাটি শূদ্রদের কাঁধেই ন্যস্ত ছিল, যদিও উৎপাদিত সম্পদের ওপর তাদের ন্যূনতম অধিকার ছিল না। গুপ্তযুগে শূদ্রদের একাংশ কৃষিকাজ ও কারিগরিতে যুক্ত হয়ে কিছুটা অর্থনৈতিক সচ্ছলতা পেলেও সামাজিক মর্যাদা তাদের বাড়েনি। তারপরে কি বলা হচ্ছে দেখো, অস্পৃশ্য ও অন্ত্যাজদের অবস্থান। অস্পৃশ্য বা অন্ত্যাজদের অবস্থান শূদ্রদের চেয়েও নিচে ছিল অস্পৃশ্য বা পঞ্চম বর্ণ, যারা বর্ণ ব্যবস্থার বাইরে অবস্থান করত। চণ্ডাল, নিষাদ, ম্যাথর প্রভৃতি গোষ্ঠী এই পর্যায়ভুক্ত ছিল। এদের ছোঁয়া বা ছায়া মারানো উচ্চ বর্ণের জন্য পাপ বলে গণ্য হতো। এরা গ্রামের বাইরে শ্মশানে বা নোংরা স্থানে বাস করতে বাধ্য হতো। ফাহিয়েন তার বিবরণীতে উল্লেখ করেছেন যে চণ্ডালরা যখন নগরে প্রবেশ করত তখন তারা কাঠ দিয়ে আওয়াজ করত যাতে উচ্চ বর্ণের মানুষরা তাদের এড়িয়ে চলতে পারে। তারপর হচ্ছে দেখো, সৎ ও অসৎ শূদ্রদের বিভাজন। পরবর্তীকালে শূদ্রদের মধ্যেও বিভাজন তৈরি হয়। যারা কৃষিকাজ বা কারিগরির মতো অপেক্ষাকৃত শূদ্র পেশায় যুক্ত ছিল তাদের সৎ শূদ্র বলা হতো এবং তাদের জল আচরণীয় ছিল। আর অন্যদিকে চর্মকার বা ধোপাদের মতো পেশাজীবীদের অসৎ শূদ্র বলা হতো এবং তারা ছিল অনাচরণীয়। ঠিক আছে, তারপর উপসংহার দিয়ে তোমরা শেষ করবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার একটি চিত্র দাও। আজকের ক্লাসে যে দুটো প্রশ্ন উত্তর আলোচনা করছি এই দুটো প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় তোমাদের বলার আছে,
তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে দেখো প্রথমেই ভূমিকা, সেখানে কি বলা হচ্ছে দেখো, প্রাচীন ভারতে সমাজ ও পারিবারিক কাঠামো পরিচালিত হতো ধর্মশাস্ত্র বা স্মৃতিশাস্ত্রগুলি কঠোর অনুশাসনের মাধ্যমে। এই শাস্ত্রগুলি সমাজকে সুশৃঙ্খল রাখার দোহাই দিয়ে নারীদের ব্যক্তি স্বাতন্ত্র্য খর্ব করেছিল। মূলত মৌর্য পরবর্তী যুগে রচিত এই শাস্ত্রগুলিতে নারীর সম্পত্তির অধিকার এবং বিবাহ ব্যবস্থা নিয়ে যে বিধান দেওয়া আছে তা ছিল পুরুষতান্ত্রিক এবং শর্ত সাপেক্ষ। তারপরে কি বলা হচ্ছে দেখো, নারীদের সম্পত্তির অধিকার। প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ছিল অত্যন্ত সীমিত এবং বিতর্কিত। ধর্মশাস্ত্র অনুযায়ী সাধারণ নিয়ম হিসাবে পৈতৃক সম্পত্তিতে কন্যা বা স্ত্রীর কোনো সরাসরি উত্তরাধিকার ছিল না, কারণ মনে করা হতো নারীরা স্বাধীনভাবে যোগ্য করার অধিকারী নন, তাই সম্পত্তির প্রয়োজন নেই। মনুসংহিতা অনুযায়ী স্ত্রী, পুত্র ও দাস এরা নিজেরা নির্ধন, এদের উপার্জিত ধনের মালিক এদের প্রভু বা স্বামী। তবে এই অন্ধকারের মধ্যেও আলোর রেখা ছিল স্ত্রীধন। বিবাহের সময় বা অন্য কোনো অনুষ্ঠানে নারীর পিতামাতা স্বামী বা আত্মীয়দের কাছ থেকে যে অলংকার, বস্ত্র বা উপহার পেতেন তার ওপর তাদের একচ্ছত্র অধিকার স্বীকৃত ছিল। কাত্যায়ন সংহিতায় স্পষ্টভাবে বলা হয়েছে, স্ত্রীধনের ওপর নারীর অধিকার সর্বদা এবং সর্বাবস্থায় অবাধ, স্বামী বা অন্য কেউ তা হরণ করতে পারবে না। এছাড়া বিধবাদের সম্পত্তির অধিকার নিয়ে স্মৃতিকারদের মধ্যে মতভেদ ছিল। মনু বিধবার উত্তরাধিকার স্বীকার না করলেও পরবর্তীকালে যাজ্ঞবল্ক্য ও বৃহস্পতির মতো উদার স্মৃতিকাররা সতী সাবিত্রী ও পুত্রহীন বিধবাকে মৃত স্বামীর সম্পত্তির প্রথম উত্তরাধিকারী হিসাবে স্বীকৃতি দিয়েছেন। তারপর বিবাহ ব্যবস্থা। ধর্মশাস্ত্রকারদের মতে বিবাহ কেবল নারী পুরুষের মিলন নয়, বরং এটি একটি পবিত্র ধর্মীয় সংস্কার যা ইহকাল বা পরকালের মঙ্গলের জন্য অপরিহার্য। মনু ও অন্যান্য স্মৃতিকাররা মোট 8 প্রকার বিবাহের উল্লেখ করেছেন: ব্রাহ্মণ, দৈব, আর্য, প্রজাপত্য, অসুর, গন্ধর্ব। এইভাবে এদের মধ্যে প্রথম 4টি ছিল ধর্মসম্মত ও সম্মানজনক, যেখানে পিতার সম্মতিতে কন্যাদান করা হতো। বাকি 4টি ছিল নিন্দনীয়। বিবাহ ছিল নারীদের জন্য বাধ্যতামূলক এবং অচ্ছেদ্য বন্ধন, অর্থাৎ স্বামী মারা গেলে বা দুশ্চরিত্র হলেও স্ত্রীর মুক্তি ছিল না। সবর্ণ বিবাহই ছিল আদর্শ, তবে অনুলোম অর্থাৎ উচ্চবর্ণের বর আর নিম্নবর্ণের কনে বিবাহ আংশিক স্বীকৃত হলেও প্রতিলোম বিবাহ নিম্নবর্ণের বর উচ্চবর্ণের কনে বিবাহকে সমাজ ও ধর্মশাস্ত্রে কঠোরভাবে নিষিদ্ধ ও পাপ কাজ হিসাবে গণ্য করা হতো। মনুসংহিতায় নারীর অবস্থান স্পষ্ট করে বলা হয়েছে। পিতা রক্ষিত, এইভাবে একটা কোটেশন এখানে ব্যবহার করা হয়েছে। তার মানে হচ্ছে নারীরা কখনোই স্বাধীনতার যোগ্য নয়, তারা সর্বদা পুরুষের রক্ষণাবেক্ষণে থাকবে। তারপর দেখো অষ্টবিবাহ রীতি একটা ছক করে দেওয়া হয়েছে, তোমরা চাইলেও এই ছকটা পরীক্ষায় ব্যবহার করতে পারো। তারপর উপসংহার দিয়ে প্রশ্নের উত্তরটা তোমরা শেষ করবে।